অসুখে এত ঘটা সুলতান কুঠিতে আগে আর কেউ দেখেনি। একটু আধটু অসুখ হলে এখানকার রোগী যায় ডাক্তারের কাছে, আর রোগিনী বিনা চিকিৎসাতেই সেরে ওঠে। বাড়াবাড়ি অসুখ হলে প্রথমে আসে 1 টাকা ভিজিটের হোমিওপ্যাথ ডাক্তার, তারপর 2 টাকা ভিজিটের অ্যালোপ্যাথ। বুড়োদের অসুখ বিসুখে কবিরাজ টাকা হয়, তাদের ফি বলে কিছু নেই, দরাদরি করে ওষুধের দামটা ধরে দিতে হয়। কিন্তু 32 টাকা ভিজিটের ডাক্তারের কথা কেউ কখনো দেখেছে, শুনেছে না ভেবেছে? রমণী পণ্ডিতের কথা গল্প কথা মনে হয়েছিল প্রথম, তারপর যা সব কাণ্ড কারখানা দেখা যাচ্ছে কদিন ধরে আর অবিশ্বাস্য মনে হয়নি কারো কাছে। ডাক্তারি ব্যাগ আর বুক দেখা যন্ত্র হাতে মেয়ে ডাক্তার পর্যন্ত এসে গেল যখন, আর অবিশ্বাসের কি আছে? অমন মেয়ে ডাক্তার রোগী দেখে কি করে, আপাতত সেটাই বিস্ময় সকলের। রোগী তো বরং ওই ডাক্তারকে হাঁ করে দেখবে চেয়েছে। ঘটা বলতে শুধু ডাক্তারের ঘটা নয়, অসুখ উপলক্ষে বেশ একটা সমারোহ দেখে উঠল সুলতান কুঠির বাসিন্দারা। এমন সব চিকিৎসক, এমন পরিচর্যা আর এমন সব শুভার্থীনের পদার্পণ ঘটলে অসুখেও সুখ। প্রথমে এসেছেন হিমাংশু মিত্র। তার গাঢ় লাল গাড়িটা একটা লালচে বিভ্রম ছড়িয়েছে সকলের চোখে। অসুখের দরুন ধীরাপদকে পরপর 3 দিন অফিসে অনুপস্থিত দেখে বাড়ি থেকে হিমাংশু বাবু প্রথমে কেয়ারটেক বাবুকে পাঠিয়েছিলেন কেমন অসুখ দেখে আসতে। ঠিকানাপত্র নিয়ে কেয়ারটেক বাবু সাড়ম্বরে এসেছে, আর ধীরাপদকে দেখে গিয়ে সবিনয় আড়ম্বরেই বড় সাহেবের কাছে অসুখের ঘোরালো অবস্থাটি ব্যক্ত করেছে। রোগী দেখে গিয়ে কেয়ারটেক বাবু নিজে যেমন বুঝেছে আর যতটা বলা উচিত বিবেচনা করেছে তাই বলেছে, কারণ তখনও পর্যন্ত ধীরাপদকে দেখার জন্য কোনো ডাক্তারের পদার্পণ ঘটেনি। এমনকি প্রথম দিন 2 ওইটুকু অসুখ নিয়ে ধীরাপদ অফিসেও যেত নিশ্চয়ই। সোনা বৌদির জন্য পেরে ওঠেনি। গনুদাকে দিয়ে সোনা বৌদি টেলিফোনে অসুস্থতার খবর জানিয়ে দিয়েছিল। তারপর অম্বিকা কবিরাজের কাছ থেকে রমণী পণ্ডিত ওষুধ চেয়ে এনে দিয়েছিলেন। সোনা বৌদি শুশ্রূষা করছিল, ধীরাপদ তার দরুন বিব্রত বোধ করছিল। তৃতীয় দিনে রমণী পণ্ডিত স্বয়ং কবিরাজকেই একবার ধরে নিয়ে আসবেন কিনা সেই চিন্তা করছিলেন, জিজ্ঞাসাও করেছিলেন। শিয়রের পাশে মেঝেতে সোনা বৌদি বসেছিল। রমণী পণ্ডিতকে দেখে 4 আঙুল ঘোমটা টেনে দিয়েছিল। ধীরাপদ জবাব দিতে পারেনি, কারণ তার মুখে তখন থার্মোমিটার। সেটাও সোনা বৌদির। ছেলেপুলের অসুখ লেগে আছে বলে থার্মোমিটারও আছে একটা। জবাব ধীরাপদের বদলে সোনা বৌদি দিয়েছিল। কবিরাজ হবে না, আপনি আজই একজন ডাক্তার ডাকুন। হাত বাড়িয়ে থার্মোমিটারটা তুলে নিল। রমণী পণ্ডিতের মুখ বন্ধ। সোনা বৌদির জ্বর দেখার ফাঁকে ধীরাপদ ইশারায় নিষেধ করেছে, অর্থাৎ আপাতত কাউকে ডেকে কাজ নেই। জ্বর দেখার পর আবার কি হুকুম হবে ভেবে রমণী পণ্ডিত পায়ে পায়ে প্রস্থান করেছেন। থার্মোমিটার ধুয়ে রাখতে রাখতে সোনা বৌদি জিজ্ঞাসা করলে, ওকে ডাক্তার ডাকতে বারণ করলেন কেন? এই কদিন ধরেই সোনা বৌদিকে গম্ভীরে দেখেছে ধীরাপদ। সেই রাতের পর কটা দিন এড়িয়ে চলতে পারলে বাঁচত, একেবারে উল্টো হলো। অত রাতে চান, তার উপরে মাটিতে শুয়ে ঘুম, জ্বর আর মাথার যন্ত্রণায় অনেক বেলা পর্যন্ত মাথা তুলতে পারেনি। তারপর এড়ানো দূরে থাক সর্বক্ষণ সোনা বৌদির চোখে চোখে। ধীরাপদ জবাবদিহি করল, উনি কি কাউকে চেনেন না জানেন? কাকে ধরে নিয়ে আসবেন ঠিক নেই। ওকে দিয়ে হবে না। কাকে দিয়ে হবে তাহলে? আমি বেরোবো? ধীরাপদ আমতা আমতা করে বলেছে, গনুদা এলে না হয়। কে এলে? এত নির্বুদ্ধিতাই যেন বিরক্তির কারণ সোনা বৌদির। কারণ তার প্রমোশন হয়েছে না, মস্ত চাকরি না সে এখন। বুদ্ধির ঢেকি সব আপনারা। গড়গড় করতে করতে ঘর ছেড়ে চলে গেছে। জ্বরটা কত জিজ্ঞাসা করা হয়নি। যতই হোক ধীরাপদ চিন্তিত নয়। ডাক্তার ডাকারও গরজ নেই তেমন। বুকে সর্দি বসে জ্বর 2 দিন বাদে সেরে যাবে। সোনা বৌদির এই উষ্মা ঘরের কারণে বোধ হয়। খিটির মিটির তো লেগেই আছে। সেই রাতের অস্বাভাবিকতা হয়তো চোখে পড়েনি। সোনা বৌদির রাগ দেখে ধীরাপদ স্বস্তি বোধ করছিল একটু। সেই প্রথম কেয়ারটেক বাবুর আবির্ভাব। বড় সাহেব পাঠিয়েছেন, দায়িত্ব কম নয়। সেই দায়িত্ববোধে সর্দি যদি বুক জোড়া নিউমোনিয়ার পর্যায়ে ফেলেন তিনি, আর গায়ের তাপ যদি খই ফোটা জ্বর বলে মনে হয়, সেটা বড় রকমের অতিশয়োক্তি কিছু নয়।
2 ঘন্টার মধ্যেই বড় সাহেবের গাড়ি সুলতান কুঠির এলাকায় এসে ঢুকেছে। কুঠির বাসিন্দারা হাঁ করে সেই গাঢ় লাল গাড়ি দেখেছে আর গাড়ির মনিবকে দেখেছে। নিজের ঘরের দোরগোড়ায় থেকে সোনা বৌদিও দেখেছে। বিব্রত মুখে হিমাংশু মিত্রকে কেয়ারটেক বাবু সরাসরি ঘরে এনে ঢুকিয়েছেন। খবর শুনে বড় সাহেব এতটাই উতলা হবেন ভাবিনি বোধহয়। হকচকে গিয়ে ধীরাপদ বিছানায় উঠে বসতে যাচ্ছিল। হিমাংশুবাবু বাধা দিলেন, উঠো না, শুয়ে থাকো। ধীরাপদ শুয়ে পড়ল। অসহায় বোধ করছে। ঘরের এই অবস্থা, কোথায় বসতে দেবে, কি বলবে? হিমাংশুবাবু বসলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখলেন একটু। ঘরের চারদিকে তাকালেন একবার। এই অবস্থায় থাকে যেন ভাবেননি। কে দেখছে? জবাব না দিলে নয়। বলল, এমনিতেই সেরে উঠব ভেবেছিলাম, আজ কাউকে খবর দেব। বড় সাহেবের বিস্ময় এবারে আরো স্পষ্ট। ঝুঁকে একখানা হাত ওর কপালে ঠাকালেন। জ্বরটা বেশ চেপেই এসেছে ধীরাপদর। হিমাংশুবাবুর মুখ গম্ভীর। এখানে তোমার কে দেখাশোনা করে? আশপাশে সব আছেন। এখানে এভাবে থাকার দরকারটা কি তোমার? ওখানে অত বড় বাড়িটা খালি পড়ে আছে, গিয়ে থাকলেই তো হয়। এই মুহূর্তে সেই ব্যবস্থার সময় নয় ভেবেই আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে উঠলেন। সেই দুপুরেই কেয়ারটেক বাবু হন্তদন্ত হয়ে আবার এসে হাজির হয়েছে। একা নয়, সঙ্গে বড় ডাক্তার। ধীরাপদর শয্যা পাশে তখন রমণী পণ্ডিত। লাল গাড়ির ধোকা কাটতে না কাটতে বাইরে আবার গাড়ি থামার শব্দ শুনে দোকান আগেই খাড়া হয়ে উঠেছিল তার। মনে মনে এই আশঙ্কাই করছিল ধীরাপদ। বড় সাহেব ফিরে গিয়ে চুপ করে থাকবেন না। রাশভারী এই মানুষটির প্রচ্ছন্ন স্নেহটুকু ইদানিং উপলব্ধি করতে পারে। শুধু ধীরাপদ নয়, অনেকেই পারে। বড় ডাক্তার বিবরণ শুনে নিয়ে রোগীকে পরীক্ষা করলেন। তারপর সনির্দেশ প্রেসক্রিপশন লিখে দিয়ে গেলেন। পালিশের তলা থেকে তাড়াতাড়িতে গোটা মানিব্যাগটাই রমণী পণ্ডিতের হাতে গুজে দিয়েছে ধীরাপদ। কেয়ারটেক বাবুকে জিজ্ঞাসা করে ডাক্তারের ফি দিতে হবে। ডাক্তারের পেছনে হুমড়ি খেয়ে কেয়ারটেক বাবুও যেভাবে তন্ময় হয়ে রোগী দেখছিল, ধীরাপদ চেষ্টা করেও ইশারায় ফিটা কত জেনে নেবার সুযোগ পায়নি। প্রেসক্রিপশন লেখার সময়ও না। ডাক্তার গাত্রোত্থান করার সঙ্গে সঙ্গে তার ব্যাগপত্র তুলে নিয়ে পিছনে পিছনে রওনা হয়েছে। রমণী পণ্ডিত পেছন থেকে জামা ধরে টানতে কেয়ারটেক বাবু ঘুরে দাঁড়ালো। ডাক্তার ঘর ছেড়ে গাড়ির দিকে গিয়েছেন। হাতে মানিব্যাগ দেখে কেয়ারটেক বাবু রমণী পণ্ডিতের ইশারাটা বুঝে নিয়ে একটা দৃষ্টির ঘায়ে তাকে ছেটে ফেলে দিয়ে ঘুরে ধীরাপদর দিকে তাকালো। বলল, ভিজিট 32 টাকা, দরকার হলে দিনে 3 বার করে আসবেন উনি। আপনার অসুখ হলে কি তা বলে টাকাটা আপনাকে দিতে হবে? নাটকীয় প্রস্থান। পরদিন একটু বেলাবেলি করে এসেছে কোম্পানির ছোট স্টেশন ওয়াগন। তার থেকে নামলো লাবণ্য সরকার একা। আর সকলের মতো বারান্দায় দাঁড়িয়ে গনুদাও হকচকিয়ে গিয়েছিল প্রথম। কোথায় দেখেছে তাও চট করে মনে করতে পারেনি। মনে পড়তে হন্তদন্ত হয়ে সাদর অভ্যর্থনায় ধীরাপদের ঘরে নিয়ে এসেছে তাকে। কদিনের মধ্যে গনুদারও এই ঘরে এই প্রথম পদার্পণ। ধীরাপদের হাতে দুধ বার্লির গেলাস, পাশে সোনা বৌদি বসে। নবাগতার সঙ্গে চোখাচোখি হলো এক দফা। স্টেথিস্কোপ হাতে দোলাতে দোলাতে লাবণ্য সরকার সামনে এসে দাঁড়ালো, মুখখানা হাসি হাসি। ত্রস্তে উঠে সোনা বৌদি কোণ থেকে মোড়াটা এনে সামনে রাখল। লোকজন আসছে বলে একটা মোড়া কালি এই ঘরে রেখে দিয়েছিল। বসার ফাঁকে লাবণ্য আবারও তাকে দেখল একবার। ধীরাপদর বিব্রত বিস্ময়টুকু প্রচ্ছন্ন কৌতুকের কারণ। বলল, বেশ কাহিল হয়েছেন তাহলে? আমি তো কিছু জানতাম না, আজ শুনলাম। কবে ফিরলেন? ধীরাপদ আত্মস্থ হতে চেষ্টা করছে তখনও। বক্রাভাস কিনা এক পলক দেখে নিয়ে লাবণ্য বলল, কোথা থেকে? বোম্বে থেকে? কবেই তো। ফিরে এসে আপনার অত সুখ্যাতি শুনে রেগে আছি। বড় সাহেবেরও ধারণা দেখলাম আপনি না থাকলে এই কদিন গোটা ব্যবসাটা অচল হতো। পিছনে গনুদা দাঁড়িয়ে, এদিকে সোনা বৌদি। হালকা ঠাট্টায় বিশেষ কিছু বোঝার কথা নয় তাদের। শুধু ধীরাপদ বুঝেছে। লোকজনের সামনে অন্তত লাবণ্য সরকার বড় সাহেব বলে না, মিস্টার মিত্র বলে। অন্যত্র বা অন্য সময় হলে পাল্টা ঠাট্টার ছলে ধীরাপদও হয়তো কিছু বলতো, কিন্তু বাড়ি বয়ে এসে দেখতে আসার ফলে বলা গেল না। হাতে দুধের গ্লাসটার দিকে ইঙ্গিত করে লাবণ্য বলল, খেয়ে নিন আগে। সোনা বৌদির দিকে তাকালো, প্রেসক্রিপশনটা কই? আজ সকালে কেয়ারটেক বাবু এসে বড় ডাক্তারকে খবর জানাবার জন্য রোগীর অবস্থা খুঁটিয়ে জেনে গেছে, কিন্তু সে কথা কেউ বলল না।
সোনা বৌদি ধীরাপদর বালিশের নিচ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে তার হাতে দিল। সেই ফাঁকে ঘরের ভিতরটা একবার চোখ বুলিয়ে দেখে নিল লাবণ্য সরকার। সেই দেখাটাও ধীরাপদ লক্ষ্য করেছে। মনে মনে নিজের উপরই বিরূপ একটু। আগে তো বিব্রত বোধ করত না, এখন করে কেন? প্রেসক্রিপশনটা পড়ে লাবণ্য বলল, ডাক্তারের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, আজকের রিপোর্টটাও পেয়েছেন, শুধু ওষুধ একটু বদলাতে বললেন। আগে দেখেনি? ভালোই তো আছেন মনে হচ্ছে। ধীরাপদ অসহায় বোধ করছিল কেমন। আজ এতদিনে লাবণ্য সরকার যেন কিছুটা হাতের মুঠোয় পেয়েছে ওকে। লাবণ্য নিজের থার্মোমিটার বার করে জ্বর দেখল, নাড়ি দেখল, জিভ দেখল, চোখের পাতা টেনে দেখল। তারপর বেশ কিছুক্ষণ ধরে বুকপিঠ পরীক্ষা করল। শেষে গম্ভীর মুখে বলল, উঠে বসবেন টসবেন না, তো শুয়ে থাকবেন। পরন্ত শীতে বেশ করে ঠান্ডাটি লাগিয়েছেন বুঝি? চকিতে ধীরাপদ সোনা বৌদির দিকে তাকালো একবার। ঠোঁটের ফাঁকে হাসির আভাস কিনা দেখার জন্য দ্বিতীয়বার চোখ ফেরাতে পারল না। ওধারে গনুদা দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে বা কি দেখল তার নিজেরও খেয়াল নেই। কাগজ চেয়ে নিয়ে লাবণ্য সরকার প্রেসক্রিপশন অদল বদল করল একটু। সোনা বৌদির হাতে সেটা দিয়ে কখন কোন ওষুধ দিতে হবে বুঝিয়ে দিল। চিকিৎসকের অখণ্ড দায়িত্ব নিয়ে এখানে রোগী দেখতে আসেনি, প্রীতি এবং সৌজন্য বোধে সহকর্মীকে দেখতে এসেছে। তাই চিকিৎসকের মতো বিদায় নিল না। ইঙ্গিতে সোনা বৌদিকে দেখে জিজ্ঞাসা করল, ইনি? বৌদি। সোনা বৌদি না বলে শুধু বৌদি বলল ধীরাপদ। সোনা বৌদির উদ্দেশ্যে লাবণ্য যুক্ত করে মাথা নোয়ালো একটু। তারপর হাসি মুখে অনুযোগ করল, যে অনিয়ম করেন উনি অসুখ হবে না? কড়া শাসনে রাখেন না কেন? সোনা বৌদি সবিনয় বলল, আমি পাতানো বৌদি, কড়াকড়ি করলে পাছে সম্পর্কটা ছেড়ে সেই ভয় পারিনি। সকৌতুকে লাবণ্য সরকার এবারে আরেকটু মনোযোগ দিয়ে দেখে নিল তাকে। এই এক জবাব থেকেই যেমন গ্রাম্য বউটি ভেবেছিল তেমন মনে হলো না। ওদিকে গনুদার মুখে বিরক্তির আভাস। স্ত্রীর জবাবটা মনোপুত হয়নি। যা বলেছেন। লাবণ্য সরকারের লঘু সমর্থন। কড়াকড়ি করার ফল আমি অন্তত হাতে নাতে পেয়েছি। ওকে দেখার পর থেকেই নিরীহ গোছের লোক দেখলে ভয় করে। সেই প্রথম দিন থেকে কতবার যে জব্দ হয়েছি ঠিক নেই। ধীরাপদের সঙ্গে লাবণ্যের রেশারেশি যেমন, হৃদয়টাও তেমনি। একটা থেকে আরেকটায় পৌঁছুতে সময় লাগে না। তবু আজকের এই অন্তরঙ্গ সুরটা নতুন। ধীরাপদ হেসে ফেলেছিল, কিন্তু সোনা বৌদির দিকে চোখ পড়তে শঙ্কিত একটু। তার সরল বিস্ময়ের বক্ররীতি সেই জানে শুধু। কিন্তু সোনা বৌদি একটি কথাও বলল না, তার দিকে চেয়েই রইল শুধু। অনুমান তার এই চাহনিটা এড়াবার জন্য লাবণ্য অন্যদিকে মুখ ফেরালো, যেদিকে গনুদা দাঁড়িয়ে। গনুদা স্ত্রীর উদ্দেশ্যে তাড়াতাড়ি বলল, একটু চা করে দিলে না? লাবণ্য তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। রোগী দেখতে এসে চা কি, তাছাড়া তাড়াও আছে। ধীরাপদের দিকে ফিরল, আপনি ভালোই ভালোই শুয়ে থাকুন দিন কতক, তা না হলে অসুখটা আপনাকে আমাদের মতো অত খাতির নাও করতে পারে। চলি। দরজার দিকে এগিয়ে গনুদাকে বলল, আমাকে দুবেলায় টেলিফোন করে একটা খবর দেবেন। সকালে নার্সিংহোমে, বিকেলে অফিসে। ফোন নম্বর ধীরুবাবুর কাছেই পাবেন। সবিনয় ঘাড় নেড়ে গনুদা তাকে এগিয়ে দিতে গেল। লাবণ্যকে ধীরুবাবু বলতে প্রথম শুনল ধীরাপদ। মাঝে মাঝে মিস্টার চক্রবর্তী বলেছে, কাকে বলছে ধীরাপদরই এক এক সময় ভুল হয়ে যেত। এই নিয়ে অপ্রস্তুত হয়েছে। বলেছে, এই পোশাকি নামটা এত কম শুনেছি যে সবসময় খেয়াল থাকে না। লাবণ্য এরপর একদিন ধীরাপদ বাবু বলতে গিয়ে হেসে ফেলেছিল, ঠাট্টা করেছে, নাম বলতেই দম শেষ, কি জন্য এলাম ভুলে গেলাম। সামনাসামনি আর মিস্টার চক্রবর্তীও শোনেনি, ধীরাপদ বাবুও শোনেনি। আজ ধীরুবাবু শুনল। নামের এই চালু সংক্ষেপটা কারো মুখে শুনেছে হয়তো। কোথায় শুনল? অমিতাভ ঘোষের মতে ধীরাপদ নামটা বিচ্ছিরি, ধীরু নামটি মিষ্টি। এই ঘরে বসেই মন্তব্য করেছিল সে। কিন্তু তার কাছ থেকে লাবণ্য সরকার শুনবে কেমন করে? বোধহয় বড় সাহেবের কাছে শুনেছে। তিনি ধীরুই ডাকেন আজকাল। চারুদির মুখে হয়তো ওই নাম শুনে অভ্যস্ত তিনি। কিন্তু এই একজনের মুখে নামটা আজ নিজের কানে মিষ্টি লাগলো ধীরাপদর। সুবচনীটি কে? সোনা বৌদি হাতের প্রেসক্রিপশনটা নাড়াচাড়া করছে আর কটাক্ষে তাকেই নিরীক্ষণ করছে। হাসির চেষ্টায় ধীরাপদ ঢোক গিলল। লাবণ্য সরকার, কোম্পানির মেডিকেল অফিসার। ও, পরিপূর্ণ পরিচয়টি জানা হয়ে গেল যেন। হাতের প্রেসক্রিপশনটা আর একবার উল্টে পাল্টে দেখে নিল সোনা বৌদি। এটা কি করব? এর আর দরকার আছে কিছু, না ওতেই কাজ হয়েছে?
হাসি ছাড়া জবাব নেই। গনুদার অনুপ্রবেশে খানিকটা অব্যাহত পেল, কিন্তু স্ত্রীর উদ্দেশ্যে গনুদার রুক্ষ অনুশাসন কানে যেতে দুচোখ টান ধীরাপদর। ঘরে ঢুকেই বিরক্তি বর্ষণ। তোমার কি বাক্সয় আর শাড়িটারি কিছু নেই? দেখছো এই ঘরে লোকজন আসছে যাচ্ছে, একটু ভদ্রলোকের মতো এসে বসলেও তো পারো। সোনাবৌদের মুখে আবারও খানিক আগের সেই নিরীহ অভিব্যক্তি। গনুদার বিরক্তির উপসংহার, বাড়ির ঝিও এর থেকে ভালোভাবে থাকে। ধীরাপদ ঘাড় কাত করে দেখে নিল। সোনাবৌদির পরনের শাড়িটা খুব ময়লা না হলেও আধ ময়লাই বটে, আর কাঁধের আঁচলের কাজটা খানিকটা ছেঁড়াও। সোনাবৌদি কি হাসছে? ঠাহর করে উঠতে পারল না। মনে হলো গাম্ভীর্যের বাঁধে কৌতুকের বন্যা ঠেকিয়ে রেখেছে। মাথা নিচু করে বুকে কাঁধে চোখ চালিয়ে সোনাবৌদি বেশ রুহে শোয়ে নিজের জামা কাপড়ের অবস্থাটা দেখে নিল আগে, তারপর গনুদার চোখে চোখ রাখল। আগে খেয়াল থাকলে তোমারও বুকটা দেখে দিতে বলতাম। হলো না যখন, কি আর করবে, ওষুধটাই দুজনে মিলে ভাগাভাগি করে খাও। প্রেসক্রিপশন তার দিকে ঠেলে দিয়ে সোনাবৌদি উঠে ঘর ছেড়ে প্রস্থান করল। দরজাটাকে ভস্য করা সম্ভব নয়। গনুদার উষ্ণ দৃষ্টি ধীরাপদর মুখের উপরে এসে থামল। ভরসা করে তাকেও কিছু বলতে পারল না। ভালো কথাতেই যে মূর্তি দেখেছে কিছুদিন আগে, ভরসা হবে কোথা থেকে? তবু তার নীরব অনুযোগের মর্ম, মেয়ে ছেলেকে বেশি আশকারা দিলে কোথায় ওঠে নিজের চোখেই দেখে নাও এবার। প্রেসক্রিপশন তুলে নিয়ে গনুদা চলে গেল। সুলতানকুঠিতে অর্গানাইজেশন চিফ শীতাংশু মিত্রের ধবধবে সাদা ছোট গাড়িটা লাবণ্য সরকারের স্টেশন ওয়াগনের চেয়েও বেশি অপ্রত্যাশিত। শীতাংশু রোগী দেখতে এসেছে, কিন্তু আসলে এসেছিল বোধহয় পদমর্যাদার খোলস ছেড়ে ধীরাপদর সঙ্গে সম্পর্কটা আর সকলের মতো সহজ করে নেবার তাগিদে। তার প্রয়োজন বোধ করেছিল কেন সেই জানে। অসুখের দরুন দুশ্চিন্তা প্রকাশ করেছে, চিকিৎসায় কোনো রকম ত্রুটি না হয় সে কথা বারবার বলেছে। সেই ভাগে সহজ হয়ে ওঠাটাও সহজ হয়েছে। আরও অনেক কথা বলেছে। তারপর এ সময় ধীরাপদর বিছানায় পড়ে থাকলে চলবে কেন? কাজের কি আর শেষ আছে এখন? আসছে বছর, কোম্পানি 10 বছরে পড়বে, সবাই উৎসব করছে বটে, কিন্তু ঝামেলার কথা ভেবে তার এখন থেকেই দুশ্চিন্তা। তাছাড়া কোম্পানির নতুন শাখাপত্তন হচ্ছে শিগগিরই। প্রসাধনী সামগ্রী তৈরির বিভাগ, পারফিউমারি ব্রাঞ্চ। এত বড় ঝুঁকিটা বাবা এখন না নিলেই পারতেন, কিন্তু মাথায় ঢুকেছে যখন করবেনই। কোথায় করবেন? কারখানার এলাকায়, আর জায়গায় বা কোথায়? শীতাংশু ভেবে পায় না। এর জন্য আলাদা ব্যবস্থা চাই, আলাদা যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম চাই। ব্যাপার কম নাকি? অথচ কাজের বেলায় তো হাত গুনতি কটি লোক। অবশ্য ধীরাপদের উপর আস্থা আছে সকলেরই, শীতাংশুর নিজেরও আছে। বাবার লোক চিনতে ভুল হয় না। আপোষের সুর। বিনিময়ে ধীরাপদর শুধু একটি কথাই জানতে ইচ্ছে করছিল, বোম্বে থেকে ফিরে আসার পরই এরা এমন সদয় কেন তার উপর? কেন তার কিছুটা আঁচ ধীরাপদ পেয়েছে? সুলতানকুঠির আঙিনায় পরপর 2 দিন আরও একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। চারুদির ক্রিম কালারের চকচকে গাড়িটা। প্রথম দিনের আগন্তুক চারুদিন নিজেই। চারুদির খেদ আর অভিযোগ দুই আন্তরিক। তিনি কিছুই জানতেন না সেই খেদ, আর তাকে কিছু জানানো হয়নি সেই অভিযোগ। বড় ডাক্তার চিকিৎসা করছেন এবং তিনি অভয় দিয়েছেন জেনে কিছুটা নিশ্চিন্ত। এসে অনেকক্ষণ ছিলেন। অর্ধেকটা বিছানায় আর অর্ধেকটা মাটিতে বসেছিলেন। সোনাবৌদি তাড়াতাড়ি একটা আসন এনে পেতে দিয়েছিল। হাত ধরে আপনজনের মতো চারুদির তাকেই সেই আসনে টেনে বসিয়ে দিয়েছেন। আমি বেশ বসেছি, তুমি বসো। গাড়ি থেকে একদিন চোখের দেখা দেখেছিলেন, আজ সামনাসামনি ভালো করে দেখে নিলেন। তোমার কথা একদিন ধীরুর মুখে শুনেছিলাম। আমি ওর দিদি হই সম্পর্কে, জানো তো? সোনাবৌদি মাথা নাড়ল, জানে। চারুদি ধীরাপদর দিকে তাকালেন এক পলক, তারপর তরল বিড়ম্বনায় বলে উঠলেন, ও যে 9 বছর বয়সেই আমাকে বিয়ে করার জন্য খেপে উঠেছিল, তাও জানো নাকি? বহুদিনের সেই পরিহাস প্রসঙ্গ আজ কেন কে জানে তেমন মিষ্টি লাগল না ধীরাপদর কানে। কতটা বলা হয়েছে তার সম্বন্ধে এবারের জবাব থেকে চারুদি তাই বুঝে নিতে চান হয়তো, কিন্তু বোঝা হল না। হাসি মুখে সোনাবৌদি মৃদু মন্তব্য করল, ওঠারই তো কথা। চারুদি লজ্জা পেলেন। তুমিও তো আবার কম নাও দেখি। একটু বাদে বললেন, এত বড় অসুখটার সব ধকল তোমার উপর দিয়ে গেল বুঝি? বড় অসুখ? ডাক্তার বললেন। সাদামাটা পাল্টা প্রশ্ন সোনাবৌদির। স্নেহভাজনের অসুখ বিসুখ মেয়েরা সাধারণত বড় করেই দেখে থাকে, সেই রীতিতে বলা। সোনাবৌদির সরল চাহনিতেও বক্রাভাস ছিল না একটু।
তবু ভিতরে ভিতরে ধীরাপদ শঙ্কা বোধ করেছিল একটু। চারুদি বললেন, কি জানি বাপু, আমার তো শুনে ভয়ই ধরেছিল। সময় ধরা না পড়লে কোথা থেকে কোথায় দাঁড়ায় কে জানে। এখনো তো চোখ মুখের অবস্থা ভালো ঠেকছে না খুব। সোনা বৌদিও চারুদির উৎকণ্ঠা নিয়ে ধীরাপদকে দেখে নিল এক নজর, তারপর মাথা নেড়ে সায় দিল, অর্থাৎ ভালো ঠেকছে না ঠিকই। সোনা বৌদির সঙ্গে ব্যক্তিগত আলাপে মগ্ন হলেন চারুদি। বাপের বাড়ি কোথায়, কত বছর বিয়ে হয়েছে, কটি ছেলে পুলে ইত্যাদি। সোনা বৌদি এক ফাঁকে উঠে যেতে চারুদি ঘুরে বসলেন। বেশ বৌটি, মন্তব্যের বাইরে আর কোনো কৌতূহল দেখা গেল না। জিজ্ঞাসা করলেন, অমিত এসেছিল? ধীরাপদ ঘাড় নাড়ল, আসেনি। কি যে হচ্ছে দিনকে দিন ছেলেটার। বলতে বলতে চারুদির কিছু একটা রসালো ব্যাপার মনে পড়ল বোধহয়। দুর্ভাবনাজনিত গাম্ভীর্যের উপর খুশির ঝলক নামল। বললেন, সেদিন তো আমার ওখানেই মামা ভাগ্নেতে এক হাত হয়ে গেল, তোমার কথাও হলো। চারুদির উৎফুল্ল প্রস্তুতি। তুমি ওস্তাদ কম নয়, দুপক্ষেই দিব্যি তুষ্ট দেখি তোমার উপর। ধীরাপদর নীরব আগ্রহ গোপন থাকল না, ভেতরে ভেতরে উন্মুখ সে। চারুদির বাড়িতে মামা ভাগ্নেতে এক হাত হয়ে গেল কবে? যেদিন চারুদি আর হিমাংশুবাবু বেড়াতে বেরিয়েছিলেন, আর যেদিন এক নগ্ন চাহিদার মুখে পার্বতীকে ফেলে ধীরাপদ পালিয়ে এসেছিল সেই দিন। চারুদি বা অত খুশি কেন? মামা ভাগ্নেতে এক হাত হয়ে গেল বলে, না ধীরাপদর কথাও হলো বলে, নাকি ওর দুপক্ষকে তুষ্ট রাখার কেরামতি দেখে? কিন্তু যা শুনল সেটা এমন কিছু নয়। মামাকে হাতের কাছে পেয়ে ভাগ্নে কৈফিয়ত তলব করেছে। যেসব কর্মচারী ছুটিতে ছিল বা যারা সাময়িক হারে কাজ করেছে, এ মাসে তাদের অনেকের মাইনের গন্ডগোল হয়েছে, অনেকে মাইনে পায়নি। এসব দেখাশোনার দায়িত্ব যাদের, মাইনের মুখ জেনেও কাউকে কিছু না বলে খেয়াল খুশি মতো তারা যেখানে সেখানে চলে যাবে কেন? হিমাংশু মিত্র হালকা টিপ্পনি কেটেছিলেন, এই বিদ্যেটা ওরা তোর কাছ থেকেই শিখেছে বোধহয়। পরে ভাগ্নের মেজাজের আঁচে আত্মস্থ হয়ে ভালো মানুষের মতো জিজ্ঞাসা করেছেন, যাদের দায়িত্ব তারা কাজকর্ম দেখছে না ঠিক মতো? জবাবে বেপরোয়া আক্রমণ অমিতাভর। দেখবে না কেন, খুব দেখছে। যেমন বড় সাহেব নিজে দেখছেন, আর সকলেও তেমনি দেখছে। রাগের মাথায় তখনই ধীরাপদর প্রসঙ্গ উল্লেখ করেছে সে। নেহাত 4 মাসের কল্যাণে একটা ভালো লোক এসে মুখ বুজে সব ঝামেলা সামলে চলেছে তাই, নইলে এরই মধ্যে মজা দেখা যেত। মাসকাবারে গোটা ওষুধের দোকানের মাইনে বন্ধ করে সেই মজা দেখানোর ইচ্ছে ছিল তার। লোকটা অমন একরোখা ভালো লোক বলেই হলো না। হিমাংশুবাবু আবারও ঠাট্টা করেছেন, তোর মতেও তাহলে ভালো লোক দু একজন আছে? ভাগ্নেও তেমনি ব্যঙ্গ করেছে, সেই ভালো লোকটিকে যত বড় তাবিদার ভাবছ নিজেদের, তা যে নয় তাও টেট্টি পাবে একদিন। হিমাংশু মিত্র আর কিছু না বলে শুধু হেসেছিলেন। চারুদি চলে যাবার পরেও ঘুরে ফিরে একটা কথাই মনে হয়েছে ধীরাপদর, মামা ভাগ্নের এই বচসার কারণে চারুদি এত খুশি কেন? মামার প্রতি ভাগ্নেটি বিরূপ বলেই তো তার দুশ্চিন্তা দেখে আসছে। কোম্পানিতে একজন ভালো লোক আমদানি করতে পারার তুষ্টি, কিন্তু ভালো লোক দেবার জন্য কেউ তো তার প্রত্যাশী ছিল না, নিজের গরজেই দিয়েছেন। ধীরাপদর হঠাৎই মনে হলো চারুদি খুশি ওর উপর স্বয়ং কর্তাটি খুশি বলে, আর ওরই উপর অমিতাভর এমন আস্থা দেখেছেন বলে। চারুদির এইটুকুই কাম্য ছিল হয়তো, কিন্তু ঘুরে ফিরে তেমনি হেয়ালি থেকে গেল সবকিছু। একা ঘুরে ধীরাপদর এলোমেলো ভাবনাটা আরেক পথে করালো। রমণী পণ্ডিতের গ্রহ মাহাত্ম্যই বিশ্বাস করবে শেষ পর্যন্ত? সে তো সেই অকেজো মানুষ, সময় না কাটলে ঘন্টার পর ঘন্টা যে কার্জন পার্কের লোহার বেঞ্চিতে বসে থাকত, আর এই এত বড় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট হবার পরেও সে এমন চমকপ্রদ কিছু করেনি যার বিনিময়ে এতখানি বিশ্বাস আর এতখানি মর্যাদা তার প্রাপ্য। সে বিশ্বাস আর মর্যাদা বাড়ছে, আরও যে বাড়বে তাও স্পষ্ট। আশ্চর্য, আরো আশ্চর্য, বড় সাহেবের আস্থাভাজন চারুদির প্রিয় পাত্র অমিত ঘোষের অন্তরঙ্গ মানুষ লাবণ্য, এমনকি শীতাংশুর স্বীকৃত ব্যক্তি জেনারেল সুপারভাইজার ধীরাপদ চক্রবর্তীর চেষ্টা করেও এই নতুন সাজে নিজেকে দেখতে পায় না কেন? যখনই দেখতে চায় দেখে ওই লোকটাকে সুলতান কুঠির ভূমিসজ্জায় হাত পা ছড়িয়ে নিস্পন্দের মতো পড়ে আছে, যে লোকটা লোহার বেঞ্চে বসে থাকতো আগে, যে লোকটা ছেলে পড়াতো, অম্বিকা কবিরাজ আর দেবাবুর জন্য বিজ্ঞাপন লিখত। সেই ধীরাপদই যেন চোখ ধাঁধানো নতুন খোলস পড়েছে একটা, মনের আয়নায় তার প্রতিফলন নেই। পরদিন দুপুরের দিকে কোম্পানির একটা প্যাম্ফলেটে চোখ বোলাতে বোলাতে ধীরাপদ ঘুমিয়ে পড়েছিল। লাবণ্য সরকার লোক মারফত অফিস থেকে এই প্যাম্ফলেটগুলো পাঠিয়েছেন। প্রচার পুস্তিকার মুদ্রণ, পরিচ্ছন্নতা, কাগজের মান, প্রচ্ছদ, পারিপাট্য
এক কথায় সমস্ত আঙ্গিক বিন্যাস তার অনুমোদন সাপেক্ষ। ঘুম ভাঙতে আবার সেই প্যাম্পলেটই নাড়াচাড়া করছিল। ঘরে পা দিয়ে সোনা বৌদি বলল, সারা দুপুর পরে ঘুমালেন, আবার জ্বর জ্বালা না আসে? শরীর খারাপ হয়নি তো? কপালে হাত রাখল। ছ্যাঁকছ্যাঁকি তো করছে। প্যাম্পলেট নামিয়ে ধীরাপদ হালকা জবাব দিল, এত ঘটার পরে এরই মধ্যে একটু ছ্যাঁকছ্যাঁক না করলে লজ্জার কথা না? সকলে ভাববে কি? তা অবশ্য, সাড়া দিল সোনা বৌদি। আপনার দিদির গাড়ি আজও এসেছিল। আমি আদর করে ডাকতে গিয়ে দেখি আপনার দিদি নয়, আরেকজন। আরেকজন? আরেকজন মানে অমিতাভ নিশ্চয়। বিরস দেখালো ধীরাপদের মুখ। আমাকে ডাক দিলেন না কেন? ঘুমোচ্ছেন দেখে ডাকতে দিলেন না। আপনার খোঁজ খবর নিয়ে আমার সঙ্গে একটু গল্প টল্প করে চলে গেল। হেয়ালির মতো লাগলো। সোনা বৌদির মুখে না হোক চোখে চাপা হাসি। দ্বিধার সুরে ধীরাপদ জিজ্ঞাসা করল, সেই প্রথম দিন আমার সঙ্গে এসেছিলেন সেই ভদ্রলোক তো? অমিতাভ ঘোষ? উল্টে সোনা বৌদি বিস্মিত যেন। চাকরিতে প্রমোশন করিয়েছেন, ও নাম তো জপের নাম, তিনি এলে তাকে আর চিনব না? ধীরাপদ অবাক আবারও। চারুদির গাড়িতে কে আর আসতে পারে? তার এই নির্বাক আগ্রহটুকু উপভোগ্য যেন। সোনা বৌদি ধীরে সুস্থে জ্ঞাপন করল, ভদ্রলোক নয়, ভদ্র মহিলা। আপনার ভাগ্নি। মামা বাবু তো বলল আপনাকে, নাম বলল পার্বতী। শুনেও ধীরাপদ চেয়েই আছে ফ্যাল ফ্যাল করে। পার্বতী আসবে তাকে দেখতে? শুনলেও বিশ্বাস করার মতো নয়। আপনার আর কে কোথায় আছে ইদানিং বলে রাখুন তো, বড় গন্ডগোলে পড়ে যাই। হেঁচে ফেলে মোড়াটা টেনে বসল। ভাগ্নিটি বেশ। বড় গম্ভীর ধীরাপদর বিড়ম্বিত মুখখানা দেখছে যে, উৎফুল্ল মুখে বলল আবার, বাড়িতে যে কাজ করে সেও এমন একখানা গাড়িতে চেপে দেখতে আসে আপনাকে? আপনি এখানে অবস্থায় পড়ে আছেন কেন ভেবে তো অবাক আমি। পার্বতীর আবির্ভাবের বিস্ময় এড়িয়ে ধীরাপদর লঘু জবাব দিয়ে ফেলল, আর কোথাও সোনা বৌদি নেই যে? সোনা বৌদির সমস্ত মুখখানি সেই আগের দিনের মতো পরিহাস সজীব। ঠোঁট উল্টে মন্তব্য করল, ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে প্রেম, কোনটাই বা টেকে? দু চোখ সরাসরি ধীরাপদের মুখখানা চড়াও করল হঠাৎ। তা বললেনই যখন, এ সোনা বৌদি তো বাইরের 5 জনের মতো রোগী দেখতে এসে কি হলো করে চলে যাবে না? আমি তো জিজ্ঞাসা করব, কেমন করে হলো, ঠান্ডাটি লাগলো কি করে? হাতে কি ওটা? প্যাম্পলেট, দেখে রাখতে হবে। কিন্তু সোনা বৌদি দৃষ্টি ফিরিয়ে নেয়নি তখনও। 2-1 মুহূর্তের প্রতীক্ষা। সেদিন সে ঠান্ডা রাতেও আপনি হঠাৎ এমন গুবগুবিয়ে চান করে উঠলেন কেন? আর সারা রাতে এই ঠান্ডা মেঝেতেই বা শুয়ে কাটালেন কেন? নিরুত্তর একটু হাসতে পারলেও জবাব এড়ানো যেত বোধ হয়। ধীরাপদ চেষ্টাও করেছিল। হাতের প্যাম্পলেট চোখের সামনে উঠে এসেছে। ধরনী, দ্বিধা হও। সোনা বৌদি আবারও কপালে হাত রাখলে দেখত, কপাল আর ছ্যাঁক করছে না, কপাল ঘেমে ঠান্ডা হয়ে উঠেছে। দরজার কাছে একাধিক পায়ের শব্দ, চটির চটচট আর খড়মের খটখট আওয়াজ। সোনা বৌদির চোখ দুটো ওর মুখের দিকের উপর থেকে দরজার দিকে ঘুরল এতক্ষণে। উঠে মাথার কাপড় তুলে দিয়ে দেয়ালের দিকে সরে গেল। শকুনি ভট্টাচার্য, একাদশী শিকদার আর রমণী পণ্ডিত আপন জনেরা রোগীর খবর নিতে এসেছেন। রোজই আসেন। দেয়াল ঘেঁষে সোনা বৌদি বাইরে চলে গেল। ধীরাপদ হাঁপ ছেড়ে বাঁচল।